সেলফ আছে না, বুক সেলফ, এর নিচে ডান পাশে যে কালো ব্যাগটা, এর মধ্যে থেকে শার্ট অথবা ইয়া নিয়ে গেঞ্জি। গেঞ্জি নেই, শার্ট আছে। আমি শার্ট নিয়েছিলাম, গেঞ্জি নাই দেখলাম। কতজন আসছে? 202। কম আসলো কেন? কত হয়েছে? মাত্র তাতে সন্তুষ্ট? কি অবস্থা? ভালো আছেন সবাই? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সই আমরা নিচ্ছি, টেক্সট ভিউ রিভিউ আজকে না, অন্যদিন। আমরা গত সপ্তাহ তো নিয়ে ফেলছি টেক্সট রিভিউ একটা, এই জন্য এই সপ্তাহ শেষ হবে। ওকে, জি আলহামদুলিল্লাহ ভালো, সবাই দেখতে পাচ্ছেন। আয়তনে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ? 95তম। 95তম দেশ হলো, এটা একটা সোর্স আছে, সোর্সটা হলো IMF এর মনে হয়, IMF না ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিবেদন দিয়েছিল, সেখানে কান্ট্রিজ বাই এরিয়াস দিয়েছিল। সে কান্ট্রিজ বাই এরিয়াস মানে আয়তন দেশ দিয়ে, আয়তনের অবস্থান দিয়ে তারপরে তাদের রিসোর্সের কথা বলেছিল, তখন 95 বলেছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। ক্লাসে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ফরাসি বিপ্লব, মনে হয় শেষ করেছিলাম, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব হয়েছিল। হ্যালো, আমি একটু ক্লাসে, আমি আপনাকে পরে ব্যাক করবো না, ফোন ব্যাক করবো না। যদি দেখি আমরা মার্কিন স্বাধীনতা সংগ্রাম, আরেকটা হলো গেটিসবার্গ যুদ্ধ,
বা মার্কিন গৃহযুদ্ধ। মার্কিন গৃহযুদ্ধ এই দুটো একটু তুলনামূলকভাবে একটু আলোচনা করে দেখি। মার্কিন স্বাধীনতা সংগ্রাম এটা শুরু হয় 1775 সালে, শেষ হয় 1783 সালে। যুদ্ধ 75-এ শুরু, কিন্তু স্বাধীনতার ঘোষণা বললে, স্বাধীনতার ঘোষণা সেটা বললে 1776 সালের 4 জুলাই। ঘোষণা বললে 1776 সালের 4 জুলাই। আর ঘোষণাকারী যদি বলা হয়, ঘোষণাকারী হলো জেফারসন। ঘোষণাকারী বললে হবে জেফারসন, জেমস থমাস জেফারসন। এখানে ঘোষণাকারী অথবা ঘোষণার রচয়িতা, ঘোষণাপত্রের রচয়িতা থমাস জেফারসন। এখন আপনার মধ্যে একটা কনফিউশন থাকতে পারে। কনফিউশনটা হলো জর্জ ওয়াশিংটন তাহলে কি? জর্জ ওয়াশিংটন হলো প্রথম প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, এবং একজন প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসে বসবাস করেন নাই। এবং তিনি প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউসে বসবাস করেননি। কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেননি? তিনি হলেন জর্জ ওয়াশিংটন। ইনি প্রথম প্রেসিডেন্ট। স্বাধীনতা সংগ্রাম, এখানে স্বাধীনতা সংগ্রাম করেছে কারা? সংগ্রামকারী, দেখা যায় না পুরো বোর্ড। সংগ্রামকারী ছিল বোস্টন টি পার্টি। বোস্টন টি পার্টি সংগ্রামকারী। বোস্টন টি পার্টি মানে হলো, আসলে বোস্টন টি পার্টিটা কি, মানে বেসিক যেটা ছিল এই যুদ্ধের বেসিক ছিল যে ব্রিটিশরা 13টি রাজ্যে তাদের উপনিবেশ স্থাপন করেছিল। 13টি রাজ্যে তারা ব্রিটিশরা 13টি রাজ্যে উপনিবেশ স্থাপন করেছিল, এবং তারা এখান থেকে তাদের চা, গম, যা ফসল হতো সেগুলো সব পাচার করে নিয়ে যেত। আর তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই বোস্টন টি পার্টি। এরা কি করতো? চা উৎপাদন করে ব্রিটিশদের না দিয়ে তারা সাগরে ফেলাই দিত। এই টি পার্টি এখনও আছে। এখন টি পার্টিটা অন্যটা। এখনকার টি পার্টি হলো ট্যাক্স এলিমিনেশন অ্যাসোসিয়েশন। টি আছে, বাট এখনকার টি পার্টি হলো ট্যাক্স এলিমিনেশন অ্যাকশন মুভমেন্ট, এরকম আর কি, এলিমিনেশন। তবে এটা মনে রাখেন আর কি, পরীক্ষা নাও আসতে পারে, সম্ভাবনা কম। অর্থাৎ এখনকার টি পার্টি হলো ট্যাক্স এলিমিনেশন। আর একটা বিষয়, মানে আউট অফ দ্য বক্স, এটার বাইরে একটা জিনিস আছে, ট্রিপল টি হলো G7 এর নীতি। হলো ট্রিপল টি মানে হলো ট্যাক্স, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। অর্থাৎ কর, বাণিজ্য এবং পরিবহন, এই তিনটা নিয়ে G7 এর নীতি। G7 তার আলোচনায় এই তিনটিকে গুরুত্ব দেয়। আর এখানে টি পার্টি মানে হলো, বর্তমানে টি পার্টি মানে হলো ট্যাক্স এলিমিনেশন অ্যাকশন মুভমেন্ট, এরকম সামথিং। আর টি পার্টি ইয়াও করেছিল, ওবামাও টি পার্টি করেছিল। সে টি শার্ট দিছিল, ওই টি পার্টি ছিল টি শার্ট দিয়ে ওবামার পক্ষে স্লোগান দেয়। সেটা ট্রিপল টি হলো G7 এর নীতি, ট্যাক্স, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। আর ট্রিপল ডি, এটা হলো মার্কিন পররাষ্ট্রনীতিকে বলা হয় ট্রিপল ডি হলো ডিফেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লোমেসি। অর্থাৎ প্রতিরক্ষা, উন্নয়ন এবং হলো কূটনীতি। এগুলো হলো মার্কিন পররাষ্ট্রনীতিকে বলা হয় সংক্ষেপে ট্রিপল ডি।
মার্কিন পররাষ্ট্রনীতিকে বলা হয় কোন দেশের আয়তনকে এরিয়া না বলে ক্ষেত্রফল বলা হয় কেন? ক্ষেত্রফল হইতে তো উচ্চতা লাগে, দেশের আসলে উচ্চতা নাই তো, সেজন্য আয়তন বলা হয়, মানে বর্গ কিলোমিটারে আয়তন, ক্ষেত্রফল বলে না। দেখেন, DDD হলো মার্কিন পররাষ্ট্রনীতি, ডিফেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লোমেসি। আচ্ছা, কেউ বলতে পারেন বাংলাদেশের ফরেন পলিসির পিলার্স তিনটা, স্তম্ভ তিনটা, এখানে এটাও শিখে নেন। বিডি ফরেন পলিসি, বিডি ফরেন পলিসি এর স্তম্ভ তিনটি, সেই তিনটি আবার DDD না। বাংলাদেশের পররাষ্ট্রনীতির তিনটা স্তম্ভ, এক হলো সিকিউরিটি বা নিরাপত্তা, সিকিউরিটি বা নিরাপত্তা, আর একটা হলো ডেভেলপমেন্ট বা উন্নয়ন, নিরাপত্তা উন্নয়ন, আর একটা হলো রিলেশন উইথ স্টেটস, অর্থাৎ সহযোগিতা ও সম্পর্ক, সহযোগিতামূলক সম্পর্ক, সহযোগিতামূলক সম্পর্ক, নিরাপত্তা উন্নয়ন। এটা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্তম্ভ। বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্তম্ভ তিনটি, সিকিউরিটি, ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন। তাহলে মার্কিন স্বাধীনতা সংগ্রামকারী হলো বোস্টন টি পার্টি, ঘোষণা করেছে জর্জ থমাস জেফারসন। আর এই যুদ্ধের যদি বলেন আমি এখান থেকে আসছি, এটা কিন্তু এটার মধ্যে না, যারা পরে আসছেন, আমরা কিন্তু গেটিসবার্গ যুদ্ধ সম্পর্কে এখন পর্যন্ত পড়ি নাই, আমরা এইটা পড়তেছি, অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম পড়তেছি, সেখানে টি পার্টি থেকে আমরা ওখানে চলে গেছি। টি পার্টি হলো বোস্টন টি পার্টি, যারা আন্দোলন করেছিল, আর টি এখন ট্যাক্স কমানোর একটা আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রে। আবার ওবামার টি পার্টি ছিল, কিন্তু TTT যেটা হলো G7 এর নীতি, ট্যাক্স, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। আর DDD এটা হলো মার্কিন পররাষ্ট্রনীতি। আরেকটা শিখি আমরা এরকমের ট্রিপল এইচ, আমরা দুইটা জিনিস শিখে এখান থেকে যাব। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আই থিঙ্ক বুঝতে পারছেন। পররাষ্ট্রনীতি হলো নিরাপত্তা, উন্নয়ন এবং হলো সহযোগিতামূলক সম্পর্ক। এইচ, এই এইচ আবার হলো এইচ, এই তিনটাকে আবার যুক্তরাষ্ট্র বলছে যে এরা যুক্তরাষ্ট্রের শত্রু। এইচ এক হলো হামাস, হিজবুল্লাহ, হামাস, হিজবুল্লাহ, ওরে আর একটা ইসে যেন কি হয়, এইচ, কেউ পারেন এটা? হামাস, হিজবুল্লাহ, আর একটা ভুলে গেলাম। ও আমার এইচ, আরে ভুলে গেলাম, আরটার জন্য কি, হরকাতুল না, হাক্কারি নেটওয়ার্কও না, হ্যাঁ, হুতি, রাইট, হুতি, ইয়েমেনের হুতি, হিজবুল্লাহ হলো লেবানন, আর হামাস হলো ফিলিস্তিন। এই দুটো হলো শিয়া, আর ওরা হলো সুন্নিপন্থী। এবং এই এইচকে ট্রাম্প বলছিল যে ট্রাম্প বলেন মার্কিন শত্রু তিনটা, হামাস, হিজবুল্লাহ এবং হুতি। আমি হুতিটা ভুলে গেছিলাম, যে বলছেন থ্যাংক ইউ, অনেক থ্যাঙ্কস আপনাকে, যিনি বলেছেন তাকে অনেক থ্যাঙ্কস। হুতি ক্যামেরাটা একটু পিছনে নিতে হবে না, একটু পিছনে নিবে, একটু পিছনে নিতে পারো ক্যামেরাটা, অল্প একটু পিছনে না, অল্প একটু, রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট তো শুনতে হবে। এই তিনটাকে বলছে যুক্তরাষ্ট্র তাদের শত্রু,
হামাস, হিজবুল্লাহ এবং হুতি। আর মনে রাখবেন যত গোষ্ঠী আছে তাদের মধ্যে হামাস আর হিজবুল্লাহ শিয়া, আর যা আছে সব সুন্নি। হাক্কানি নেটওয়ার্ক সুন্নি, তেহরিকে তালেবান সুন্নি, আইএস সুন্নি, তেহরিকে ইনসাফ সুন্নি, তারপরে ধরেন আপনার হরকাতুল মুকওয়াল ইসলামিয়া সুন্নি, যা আছে সব, যা দেখবেন আপনার পরীক্ষা আসার মতো, মানে এভরিবডি ইজ সুন্নি, যা আসবে সবাই সুন্নি, শুধু এই দুইটা হলো শিয়া। মানে ও আচ্ছা, দুইটা কুর্দি আছে, দুঃখিত, দুইটা কুর্দি আছে। কুর্দিপন্থী মানে কুর্দিপন্থী গোষ্ঠী আল কায়দা কিন্তু সুন্নি, তালেবান সুন্নি, আর কুর্দিপন্থী হলো দুইটা, একটা হলো ইয়াজিদি সম্প্রদায়। কুর্দিপন্থী দুটি, একটা হলো ইয়াজিদি সম্প্রদায় আর একটা হলো পিকেকে, কুর্দি কমিউনিস্ট পার্টি, তুরস্ক। এটা হলো তুরস্কে, আর ইয়াজিদি সম্প্রদায় হলো ইরাকে, ইয়াজিদি সম্প্রদায় ইরাক। আর এই পিকেকে দ্বারা বোঝায় কুর্দি কমিউনিস্ট পার্টি। এটা হলো বাংলাদেশের মতো, বুঝছেন, মানে তুর্কি শব্দ তো, এই জন্য কুর্দি কমিউনিস্ট পার্টি, মানে উল্টা, কুর্দি কমিউনিস্ট পার্টি পিকেকে। এখন আর এটা হলো ইয়াজিদি সম্প্রদায় ইরাকে। এছাড়া এই দুইটা হলো কুর্দি, আর হামাস আর হুতি হলো শিয়া, আর যা আছে সব সুন্নি। তাহলে এখন আমি যদি বলি আপনাকে, আমি প্রশ্ন করি, রেডি? হিজবুল্লাহ কি শিয়া না সুন্নি? হিজবুল্লাহ শিয়া নাকি সুন্নি বলেন তো? তেতাল্লিশতম গ্রুপে আপনাদের পোস্ট আছে, একজন দাবি করছেন যে পোস্টগুলো যেন আমি অ্যাপ্রুভ করি। একজনে বলছেন সভ্যতা নিয়ে আর কতটা এখনও অ্যাপ্রুভ করলে কেমন হবে? সভ্যতা দিনে পোস্ট করছেন তারা নিজেরা থাকবেন। হাসান রাকিব বলছেন, উনি একটা অনুরোধ করছেন যে তাদের সিলেবাস অনুসারে যেন ক্লাস নেওয়া হয়। ঠিকই আছে, আমরা নিচ্ছি। সভ্যতা দিয়ে প্রশ্ন করছেন, দরকার নাই। একজন প্রশ্ন করেন নৌরিন, নেটওয়ার্ক প্রবলেমের জন্য জিওগ্রাফি ক্লাসটা তিনি ক্লাসে আছে, উনি দেখতে পায় নাই, সেটা ক্লাসই আছে, মানে গ্রুপই আছে, অ্যানাউন্সমেন্টে গেলে দুইটা পাবেন। সাবরিনা সাফি প্রশ্ন করেছেন গ্রুপে, পুরাতন ক্লাস বা ধারাবাহিকভাবে টপিকের নাম উল্লেখ করে লিঙ্ক সহ যদি একটা পোস্টের মাধ্যমে করে পিন পোস্ট রাখা হতো। আসলে অ্যানাউন্সমেন্টই আছে, অ্যানাউন্সমেন্টে সব তারিখ সহই দেয়া আছে, আপনি তারিখ দেখলেই তো বুঝতে পারবেন কোনটা আগে কোনটা পরে, যদি আগের ক্লাস করতে চান কেউ। আঞ্জুম তিনি দিয়েছেন অর্থের শ্রমিক। একজন আবদুল্লাল কাফি তিনি এটা প্রশ্ন করছেন, অর্থের শ্রমিকের 2020-এর অথেন্টিক পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিবেন প্লিজ। অর্থের শ্রমিকের 2020 পড়ার দরকার নাই, আপনারা জুলাই মাসের এবং অগস্ট মাসের অর্থ বাণিজ্য পাতা পড়লে অর্থের সমীক্ষার ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। প্রথম আলো পত্রিকার অর্থ বাণিজ্য পাতা সবার জন্য পড়া উচিত, বিশেষ করে বিসিএস ক্যান্ডিডেট, তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট পাতাই হলো অর্থ বাণিজ্য পাতা। অর্থ বাণিজ্য পাতার মধ্যে শেয়ার বাজার বাদ দিয়ে আপনারা অর্থ বাণিজ্য পাতা, প্রথম আলো পত্রিকার অর্থ বাণিজ্য পাতা জুলাই মাসের 1 তারিখ থেকে অগস্টের 7 তারিখ পর্যন্ত দেখেন, তাহলে সমীক্ষা পেয়ে যাবেন। তাছাড়া আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বাংলাদেশ ক্লাসে অর্থনৈতিক অধ্যায়ে আমি অর্থনৈতিক সমীক্ষা প্রোভাইড করব। তন্ময় এমএস তিনি বলছেন, ব্রিটিশ কৃষি বিপ্লব কখন হয়? ব্রিটিশ কৃষি বিপ্লব 8শ শতাব্দীতে হয়। এরপরে হলো নাফিউল ইসলাম তিনি প্রশ্ন করছেন ইয়া নিয়ে, বিল অফ রাইটস নিয়ে। বিল অফ রাইটস অনুমোদন আর হলো সংবিধান অনুমোদন দুইটা আলাদা। আমি যেটা লাস্ট ক্লাসে লেখাইছি ওটাই রাইট, খাতাটা ফলো করেন। নাসরিন সুলতানা তিনি সভ্যতা দিয়েছেন, দরকার নাই এখন আর সভ্যতা নিয়ে। তন্ময় এমএস তিনি পোস্ট করেছেন ওই যে গ্রুপের অনলাইন ক্লাস নিয়ে, ওই মানে নেটওয়ার্ক সমস্যা, ওটাও কোনো প্রবলেম না, ইনশাল্লাহ এখন থেকে আর সমস্যা হবে না।
আজকে ভূগোল লেকচার 1 কেও গ্রুপে আছে সভ্যতা নিয়ে, এরপর সব সভ্যতা। আমরা আগের ক্লাসে সবগুলো পোস্ট অ্যাপ্রুভ করে ফেলছি বা অথবা ডিলিট করে ফেলছি, যেটা দরকার নাই ডিলিট করেছি। আমরা এখন আবার ক্লাসে আসি। ওকে ক্লাস, আচ্ছা এবারে দেখেন ট্রিপল এইচ আমি বলছিলাম, হ্যাঁ শিয়া, গুড। এখন বলেন তো পৃথিবীতে প্রথম নগর সভ্যতা কোনটি? পৃথিবীতে প্রথম, আনিসুর রহমান বলছেন পৃথিবীতে প্রথম নগর সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। নগর কেন্দ্রিক সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, এটা উপমহাদেশেরও এবং বিশ্বেরও। আর নগর রাষ্ট্র কেন্দ্রিক সভ্যতা হলো গ্রিক সভ্যতা, নগর রাষ্ট্র বললে। শিয়া সুন্নি কুর্দি এর মধ্যে ডিফারেন্সটা কি? একজন প্রশ্ন করছেন, মোহাম্মদ শাহাদাত হোসেন। প্রশ্নের উত্তরটা দেই, মনে থাকে যেন। শিয়া এবং সুন্নি বেসিক্যালি প্র্যাকটিসের দিক থেকে এই দুইটা পার্থক্য, শিয়া ও সুন্নি। শিয়া ও সুন্নি প্র্যাকটিসের দিক থেকে এই দুইটা পার্থক্য। শিয়ারা হলো শিয়া সিত্তায় বিশ্বাস করেন না, শিয়া সিত্তা বিশ্বাস করেন না। শিয়া সিত্তা, শিয়া সিত্তায় বিশ্বাস করেন না, মানে বিশ্বাস করে না কি, আসলে তারা এটাকে মেন্টর ভাবে না। বিশ্বাস করে কি করে না তা না, বিশ্বাস তাদের কম, মানে এটা নিয়ে তারা কোনো অনুগত না। অর্থাৎ 6টা যে বিশুদ্ধ হাদিস গ্রন্থ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তারপরে হলো কি এরকম 6টা হাদিস আছে, হাদিস গ্রন্থের উপরে তাদের পূর্ণ আস্থা নেই। তারা মনে করে যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এবং তার বংশধর এরাই হলো বেসিক্যালি ইসলামের ধারক ও বাহক। এই বংশধরদের তারা শ্রদ্ধা করে। আর সুন্নিরা হলো, তারা হলো ওই শিয়া সিত্তায় বিশ্বাস করে, হাদিসে বিশ্বাস করে এবং হলো 4 খলিফায় বিশ্বাস করে। ওরা শুধুমাত্র আলী আলাইহিস সালামকে বিশ্বাস করে, আলী আলাইহিস সালাম করে বিশ্বাস করে। ওরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা, এদের প্রতি তার কোনো ইয়া নাই, তাদের কোনো আস্থা নাই। এমন একজন আমার বন্ধু হজে গেছেন, তিনি এসে বলছেন, উনি বলছেন যে শিয়াদেরকে দেখেছি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে জিয়ারত করে সে কান্নাকাটি করতেছে, অথচ আবু বকরের কবরের দিকে থুতু ফেলাইতেছে। এবং তাদের হলো এটা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু অনেক হাদিস আছে, তিনি বলছে কি, তুমি পাহাড় সমান যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, তারপরে তুমি আমার মানে সাহাবি বা তাবেঈনদের পর্যায়ে আসো না, সাহাবিদের পর্যায়ে আসো না। আর সেখানে তো মনে করেন সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাকে পর্যন্ত তারা মানে না। এটা হলো প্র্যাকটিসের দিক থেকে ওরা একেবারে গোড়াপন্থী। ওরা এখনও দেখা যায় যে 3 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত আজান দেয়, জোহর আসর একসাথে পড়ে, মাগরিব এশা একসাথে পড়ে, এরকমের। আর সুন্নি হলাম আমরা, ম্যাক্সিমাম বাংলাদেশের সবই প্রায় সুন্নি। আর কুর্দি যারা, এরা বেসিক্যালি পার্থক্যটা হলো এরা আসলে প্র্যাকটিসে পার্থক্য নাই। এদের মধ্যে শিয়াও থাকতে পারে, সুন্নিও থাকতে পারে। কুর্দি বেসিক্যালি বংশে পার্থক্য, বংশে। কুর্দিস্তান, কুর্দি বংশ, এই কুর্দিস্তানে যারা বসবাস করে তারাই হলো কুর্দি। এবং কুর্দিরা বেসিক্যালি এখানে তারা এই দুই পক্ষেরই শত্রু, তারা শত্রু মনোভাবাপন্ন ব্যবহার করে। কারণ আপনারা নাম শুনছেন ইয়াজিদের নাম শুনছেন, যে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। সেই ইয়াজিদ যে ওই যে 20 পানে হত্যা করেছে, আবার হলো যুদ্ধে ময়দানে ওই যে বিষাদ সিন্ধু, যেটা ওই যে মোশাররফ হোসেনের ইয়াজিদ, তিনি তাদেরকে হত্যা করেছে। এবং ইমাম হাসান এবং হোসেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান তারা, ইমাম হাসান এবং হোসেন। এবং এই দুইজন হলেন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, এবং এদেরকে হত্যা করেছে ইয়াজিদ। এবং তাদেরকে কিন্তু সুন্নিরাও মানে, শিয়াও মানে। এই জন্য এই দুই পক্ষই ইয়াজিদি সম্প্রদায়কে, অর্থাৎ যারা এই কুর্দিস্তানের কুর্দি বংশধর, তাদেরকে ঘৃণার চোখে দেখে, শত্রুর চোখে দেখে। এবং আইএস যে হয়েছিল না, আইএস ইসলামিক স্টেট, যারা সুন্নিপন্থী, এবং গত 5-7 বছর আগে আইএস 15 সালে, 13 সালে, 14 সালে, 16 সালে, তারা কিন্তু এই কুর্দিদেরকে হত্যা করত, ইয়াজিদিদের পুরো জবাই করত এবং লাইভ করতো। তারা এটা লাইভ করতো, হত্যা করতো না, তারা ফেসবুক লাইভ এবং তারা ভিডিও শেয়ার করতো।
এদেরকে মানে কালা কাপড় বেঁধে মেরে ফেলতো। তো বিষয়টা হলো এটা, এখানে কুর্দি হলো ভৌগোলিক, রাইট। আলী রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা আচ্ছা, আমি আতে আ লিখছি, থ্যাংক ইউ। মানে আ দেখে এখানে আ দিছে, এটা রা হবে। আবার এটার জন্য ভাই আপনারা রাগ করেন না, বর্তমানে ইসলাম নিয়ে তো কেউ কথাই বলতে পারে না। কত তরিকা কে যে কারে ধরে, নামাজ নিয়ে ইয়া নাই, মানে কে কি বুঝছে, তিনি এটা বলে নাই, তিনি এটা করে নাই। প্র্যাকটিসের চাইতে বেশি এখন মানে কথাবার্তা বা বেশভূষা নিয়ে এখন বেশি ইয়ে হয়, কে কোন টুপি পরবে কে পরবে না সেটা। যাই হোক, কুর্দি মানে হলো প্র্যাকটিসে পার্থক্য না, তারা হলো ভৌগোলিক, আর শিয়া সুন্নি হলো প্র্যাকটিসে পার্থক্য, এই আর কি। এখন আমি এখানে বলছিলাম যে এটা 1775 সালে যুদ্ধটা হয়, 1783 পর্যন্ত এই যুদ্ধটা চলে। 1783 সালে যুদ্ধটা শেষ হয় কীভাবে, মার্কিন স্বাধীনতা সংগ্রাম বলতেছি, সেটা হলো প্রথম ভার্সাই সন্ধির মাধ্যমে। প্রথম ভার্সাই সন্ধির মাধ্যমে, প্রথম ভার্সাই সন্ধি। এখন এই প্রথম ভার্সাই সন্ধি 1783 সালে, এই সন্ধিটা, এই সন্ধিতে আমি আগের ক্লাসে বলেছিলাম 4টি চুক্তি হয়, এখানে 4টি চুক্তি হয়। কি কি হয় দেখেন, একটি চুক্তি হলো ব্রিটেন ও ইউএসএ, একটি চুক্তি হয় ব্রিটিশ এবং ইউএসএর মধ্যে, ব্রিটেন এবং ইউএসএর মধ্যে, এবং এই চুক্তিটা হয়েছিল প্যারিসে, এবং এই চুক্তির বিষয়বস্তু ছিল মার্কিন স্বাধীনতার স্বীকৃতি, মার্কিন স্বাধীনতার স্বীকৃতি। দুটি চুক্তি হয়েছিল 3টি দেশের মধ্যে, সেই 3টি দেশ হলো ব্রিটেনের রাজা ফ্রান্সের ষোড়শ লুই এবং স্পেনের রাজা তৃতীয় চার্লস, অর্থাৎ ব্রিটিশ রাজা, উনি মনে হয় তৃতীয় কি জানি ছিল, ব্রিটিশ রাজা ফরাসি রাজা ষোড়শ লুই, ষোড়শ লুই, আর হলো স্প্যানিশ রাজা তৃতীয় চার্লস। ফরাসি ব্রিটিশ রাজা মনে হয় তৃতীয় সামথিং ভুলে গেছে। এদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় 2টি, এই 2টা হয় ভার্সাইতে, এই 2টা চুক্তি হয় ভার্সাইতে। আর একটি চুক্তি হয় হলো ব্রিটেনের রাজা এবং ডাচ প্রজাতন্ত্রের মধ্যে, ব্রিটিশ রাজা ও ডাচ প্রজাতন্ত্র, এদের মধ্যে হয়। এবং এগুলো শান্তি চুক্তি। এবং এখানে এই চুক্তিটা হয় প্যারিসে, এইটা হয় প্যারিসে। তার মানে ভার্সাইতে হয়েছে এই 2টা। এই প্রথম ভার্সাই যে সন্ধি, এটার আনুষ্ঠানিক নাম কিন্তু পিস অফ প্যারিস, দ্য পিস অফ প্যারিস। পরীক্ষা যদি আসে পিস অফ প্যারিস কবে স্বাক্ষরিত হয়, পিস অফ প্যারিস 1783 সালে স্বাক্ষরিত হয়। পিস অফ প্যারিস কোনটি, প্রথম ভার্সাই সন্ধি। পিস অফ প্যারিসে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়, 4টি। পিস অফ প্যারিসে স্বাক্ষরিত হয় কয়টি, একটি, একটি, 2টি। পিস অফ প্যারিসে ভার্সাইতে স্বাক্ষরিত হয় কয়টি, 2টি। পিস অফ প্যারিসের অন্তর্ভুক্ত চুক্তি কয়টি, 4টি। প্রথম ভার্সাই সন্ধি যা দ্য পিস অফ প্যারিসতা,
আই থিঙ্ক বুঝতে পারছেন। ফরাসি রাজা ষোড়শ লুই, স্প্যানিশ রাজা তৃতীয় চার্লস। নিচে লিখি নাই, নিচে দেখা যাবে কি হবে। না, প্রশ্ন করবে না কেন? প্রশ্ন করলে সমস্যা কি? প্রশ্ন করুক। আর ইন্টারন্যাশনালে প্রথম ক্লাসটা একটু সময় লাগবে, এরপরে আমাদের স্পেসিফিক টপিক দেয়া আছে। আর প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা তো শেষ নাই, সেই জন্য একটু সময় বেশি লাগতেছে, ক্লাসও বেশি হচ্ছে। তার মানে কোশ্চেন করবে না কেন? অবশ্যই কোশ্চেন করবে, এবং কোশ্চেনের আলোকে আমাদের অনেক জানাও হবে, আর জানলেও আমাদের এটা রিভাইজ হয়ে যাবে। এই প্রথম অধ্যায়টা, প্রথম ক্লাসটা আমাদের একটু সময় লাগবে, স্বাভাবিক। এর নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আগে ঘটনা বললেন, আগে ঘটনা তো শেষ নাই, প্রচুর ঘটনা। তাহলে প্রথম ভার্সাই সন্ধির অপর নাম হলো পিস অফ প্যারিস। প্রশ্ন করবেন, আর প্রশ্ন দেখে রাগ করার কিছু নেই, প্রশ্ন করলে শেখা হয়। তাহলে মার্কিন স্বাধীনতা সংগ্রাম আমরা দেখছি, এটা 1775 থেকে 1783। মার্কিন গৃহযুদ্ধ যেটা, এটা 1861 থেকে 1865 সাল পর্যন্ত হয়। 1865। এখানে মার্কিন গৃহযুদ্ধ বা গেটিসবার্গ যুদ্ধ, এই গেটিসবার্গ জায়গাটা হলো পেনসিলভেনিয়া, বর্তমান পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এই গেটিসবার্গ, পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য। এখানে দ্বন্দ্ব হয় হলো উত্তরের ও দক্ষিণের রাজ্যের মধ্যে, উত্তরের ও দক্ষিণের রাজ্যের মধ্যে। এখানে মনে করা হয় যে দক্ষিণের রাজ্য যেগুলো আছে কৃতদাস, এরা বেসিক্যালি কৃতদাসী হবে, এবং এরা সাধারণত দক্ষিণের যে রাজ্যগুলো, এরা মেক্সিকো ও গুয়েতেমালা থেকে আসে, এবং এই মেক্সিকানদের একটা কুখ্যাতি আছে, তারা মানে দস্যু আকৃতির, তারা মানে দস্যু মানসিকতার। গুয়েতেমালারও দস্যু মানসিকতা। বারাক ওবামা এবার প্রেসিডেন্ট হয়, তো হয়েছে কত সালে? আজ থেকে প্রায় 150 বছর আগে। কিন্তু বারাক ওবামা তো আধুনিক প্রেসিডেন্ট, তিনি আইসা বলছে যে দে আর দ্য শিট হোল, তাদের জঘন্য বলেছে, শিট হোল বলেছে তাদেরকে, এই গুয়েতেমালা মেক্সিকানদের, এদেরকে বলছে যে এরা শিট হোল হন্ডুরাস, অর্থাৎ এদেরকে তেমনভাবে দেখেন। আর উত্তরের যারা আছে এরা একটু শ্বেতাঙ্গ, আর এরা হলো কৃষ্ণাঙ্গ, এরা একটু ব্ল্যাক, আর এরা হলো হোয়াইট। এই তাদের মধ্যে দ্বন্দ্ব। এই যুদ্ধ যখন শেষ হয়, এই যুদ্ধ চলাকালীন যে প্রেসিডেন্ট ছিল তার নাম হলো আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন ছিল 16তম প্রেসিডেন্ট, মার্কিন 16তম প্রেসিডেন্ট। এই আব্রাহাম লিঙ্কন, তিনি বিখ্যাত ভাষণ দিয়েছেন, গেটিসবার্গ অ্যাড্রেস। এই গেটিসবার্গ, এটা বানানটা ভুল হইতে পারে, গেটিসবার্গ বাংলায় লিখি গেটিসবার্গ অ্যাড্রেস দেন। এই গেটিসবার্গ অ্যাড্রেস বা গেটিসবার্গ ভাষণ, যেটাকে ইংলিশে বলে গেটিসবার্গ অ্যাড্রেস, এই অ্যাড্রেস দেন আব্রাহাম লিঙ্কন, বিখ্যাত ভাষণটা 1863 সালে ভাষণ দেন, এবং এই ভাষণটা ছিল 2 থেকে 3 মিনিট, কারো মতে 3 মিনিট, যেমন পৌরনীতি বইতে আছে 3 মিনিট, পৌরনীতি দ্বিতীয় পত্র, যেটা একাদশ শ্রেণীর,
এই বইতে আছে 3 মিনিট, আর এছাড়া সচরাচর বইতে পাওয়া যায় 2 মিনিট। এই পরিণতি দ্বিতীয় পত্রের বই আছে 3 মিনিট। এই 3 মিনিটের ভাষণে তিনি একটা বড় বিশাল একটা অ্যাড্রেস দেন, এবং সেই অ্যাড্রেসে কি হয়, অ্যাড্রেসে কৃতদাসরা অধিকার ফিরে পায় এবং কৃতদাস প্রথার অবসান ঘটে। সেই অ্যাড্রেসটা ছিল এরকমের যে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, ফর দ্য পিপল উইল নেভার be perished, will never be perished in the earth, in the earth। অর্থাৎ গভর্নমেন্ট হবে জনগণের দ্বারা জনগণের জন্য শাসিত, এবং এর ফলে কখনো পৃথিবীতে তারা কখনো কি নিশ্চিহ্ন হবে না। দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উইল নেভার বি পেরিশড ইন দ্য আর্থ। এইটা হলো গেটিসবার্গ অ্যাড্রেস আব্রাহাম লিঙ্কনের। এবং এই কৃতদাস প্রথার অবসান ঘটে কিন্তু 1863 সালে। অবসান ঘটে 1873 সালে। ইসে লেখা আছে ভাই, এটা হলো পরিণতি দ্বিতীয় পত্রে লেখা আছে উইল নেভার বি পেরিশড ইন দ্য আর্থ। আর এক জায়গায় লেখা আছে শ্যাল নেভার, তখন পেসিভ নেগেটিভ করছে, শ্যাল নেভার পেরিশ ইন দ্য আর্থ। সমস্যা নেই, বেসিক একই। এখন এই কৃতদাস প্রথার, এই যুদ্ধের ফল হলো কৃতদাস প্রথার অবসান ঘটে। কৃতদাস প্রথার অবসান, কৃতদাস প্রথার অবসান ঘটে। আর এই গেটিসবার্গ ভাষণ যেখানে দিছে, এটারই ঠিক 100 বছর পর, ঠিক 100 বছর পর গেটিসবার্গ ভাষণের 100 বছর পর 1963 সালে, এর 100 বছর পর 1963 সালে মার্টিন লুথার কিং জুনিয়র, একজন কৃষ্ণাঙ্গ বেটা, মার্টিন লুথার কিং জুনিয়র একজন ব্ল্যাক, এবং তিনি তার অধিকার প্রতিষ্ঠার জন্য আই হ্যাভ এ ড্রিম ভাষণ দেন। আই হ্যাভ এ ড্রিম ভাষণ প্রদান করেন। আই হ্যাভ এ ড্রিম ভাষণ দেয় মার্টিন লুথার। না, ট্রিপলিসে সবাই শিয়া না, শুধু হিজবুল্লাহ আর হুতি শিয়া, হামাস হলো সুন্নি, হামাস সুন্নি। ট্রিপলিসে সবাই শিয়া না। তো গেটিসবার্গ ভাষণের 100 বছর পর 1963 সালে মার্টিন লুথার কিং জুনিয়র আই হ্যাভ এ ড্রিম ভাষণ প্রদান করে। আই হ্যাভ এ ড্রিম কিন্তু বঙ্গবন্ধু বলছিল, বঙ্গবন্ধুর একটা ভাষণ ছিল আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, তারও একটা ভাষণ ছিল। হ্যাঁ, ও ভাষণটাও ছিল ওই স্বাধীনতার আগে, এবং ওইটা পরীক্ষা আসছিল 29তম BCS ইংলিশে আসছিল, 29 বা 28তম বা 30, 28, 29, 30, মানে আমরা তখন হলে থাকি, বড় পরীক্ষা দিচ্ছে। তখন দেখেছি বঙ্গবন্ধুর এই ভাষণের আরিফিন সিদ্দিকী একটা কলাম লিখছিল ডেলি স্টারে, সেই কলাম থেকে হুবহু তুলে দিছে ওই কোশ্চেনটা হুবহু তুলে দিয়েছিল। ওখান থেকে 2-3টা প্রশ্ন আসছিল এই কলাম থেকে, এবং এটা দেখছি বড় ভাইরা বলতেছে যে এখান থেকে পরীক্ষা আসছে। এই মার্টিন লুথার কিং ছিল আই হ্যাভ এ ড্রিম ভাষণ, ব্ল্যাক। এখন বিষয়টা হলো পৃথিবীতে 3টা ভাষণকে গুরুত্বপূর্ণ বলা হয়, একটা হলো গেটিসবার্গ ভাষণ, একটা হলো মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম, আর যদি বলেন তৃতীয় ভাষণ কোনটা সেটা তো অবশ্যই জানেন, 7 মার্চের ভাষণ। এবং এই 7 মার্চের ভাষণ এইটা কিন্তু বেশ কয়েকটা স্বীকৃতি পায়। দেখেন 7 মার্চের ভাষণ কি পায়, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড লাভ করে, এবং এই মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এরা পায় ইউনেস্কো থেকে।
এবং মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হলো ইউনেস্কোর 48তম। এই ভাষণটা তাদের মেমোরিতে 48তম নথিভুক্ত হয় এবং এইটা 30 অক্টোবর স্বীকৃতি পায় 2017। 30 অক্টোবর ইউনেস্কো থেকে স্বীকৃতি পায়। এছাড়াও ইউনেস্কো 429টি প্রামাণ্য দলিল রেকর্ড করে। প্রামাণ্য দলিলের মধ্যে একটি 7 মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর এবছর জন্মশতবার্ষিকী শেষ হবে, 21 সালে 16 ডিসেম্বর শেষ হবে। এই জন্য এই মুজিব বর্ষের কারণে এই 7 মার্চের ভাষণ গুরুত্বপূর্ণ। দেখি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওটা আমাদের ডেমোক্রেসির ক্ষেত্রে জড়িত। প্লিজ রিপিট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সিভিল ওয়ার, মার্কিন গৃহযুদ্ধ। হ্যাঁ, আমি আবার রিপিট করতেছি, দাঁড়ান। ডেমোক্র্যাট না রিপাবলিকান, কোন রাজনৈতিক দল, বিশ্ব রাজনীতি, এগুলো সাবজেক্টিভ কোশ্চেন, এগুলো কোনো অবজেক্টিভ না যে কে ভালো বলা যাবে না। ইউএসএ ব্রিটিশদের থেকে স্বাধীন হলেও কমনওয়েলথের মেম্বার নয় কেন? কমনওয়েলথের মেম্বার নয় কেন? দেখেন, কমনওয়েলথের মেম্বার হয়েছে যারা 1926 সালে আসতেছে। দাঁড়া, 7 মার্চের ভাষণ হলো 429টির মধ্যে একটি 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো 7 মার্চের ভাষণের আরেকটা বিষয় হলো যে এই ভাষণটা পোয়েট অফ পলিটিক্স এই ভাষণের পর 5 এপ্রিল 1971 পোয়েট অফ পলিটিক্স বলে প্রচ্ছদ করে মার্কিন নিউজউইক ম্যাগাজিন। মার্কিন নিউজউইক ম্যাগাজিন 5 এপ্রিল 1971 তাদের পোয়েট অফ পলিটিক্স বলে বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স বলে একটা প্রচ্ছদ করে মার্কিন নিউজউইক ম্যাগাজিন। এটা একবারে হেডলাইনে 7 মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ছবি, আর উপরে লেখা ছিল যে পোয়েট অফ পলিটিক্স। এইটা আরেকটা বিষয় হলো 20 অক্টোবর 2020 7 মার্চকে বিডি মন্ত্রিসভা 20 অক্টোবর 2020 7 মার্চকে বাংলাদেশের মন্ত্রিসভা ঐতিহাসিক দিবস ঘোষণা করে। ঐতিহাসিক দিবস ঘোষণা করে। তার মানে 7 মার্চের ভাষণের আমরা 3টা ইনফরমেশন নোট করলাম। মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইউনেস্কো 48তম বলছে এই ভাষণকে 30 অক্টোবর 2017 তারিখে 429টি প্রামাণ্য দলিলের মধ্যে একটি করেছে এই ইউনেস্কো। পোয়েট অফ পলিটিক্স বলছে ইউএসএর নিউজউইক ম্যাগাজিন। আর 7 মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস বলেছে বাংলাদেশের মন্ত্রিসভায়। তারিখটা ইম্পর্ট্যান্ট খুব, 20 অক্টোবর 2020 বাংলাদেশের মন্ত্রিসভা 7 মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস বলেছে। গেটিসবার্গ যুদ্ধের বিষয়টা হলো গেটিসবার্গ যুদ্ধ বা মার্কিন গৃহযুদ্ধ। এটা যদি বলেন টেক প্লেস, এটা ছিল গেটিসবার্গ স্পিচের কারণে এটা আলোচিত। এবং এই যুদ্ধটা 61 থেকে 65 হয়েছিল। এই যুদ্ধ ছিল দক্ষিণ এবং উত্তরের মধ্যে বিরোধ। দক্ষিণের রাজ্য, উত্তরের রাজ্য। দক্ষিণের রাজ্যগুলো ছিল কৃতদাস বেশি, এবং দক্ষিণের রাজ্যগুলো হলো যেখানে মেক্সিকো, গুয়েতেমালা, হন্ডুরাস এসব দেশ থেকে গিয়ে ওখানে বসবাস করতো। আর উত্তরের যারা ছিল তারা শ্বেতাঙ্গ, তারা ওদেরকে সহ্য করতে পারতো না। এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং এইটাই গৃহযুদ্ধ নামে পরিচিত, গেটিসবার্গ যুদ্ধ নামে পরিচিত। ওই যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। তিনি গেটিসবার্গ অ্যাড্রেস দিয়েছেন এবং তিনি
অ্যাড্রেস দিয়ে উভয় পক্ষকে আশ্বস্ত করেছেন যে এই যুদ্ধ থেমে যাও। এবং এই যুদ্ধের সময়, এই যুদ্ধ গৃহযুদ্ধ যেদিন শেষ হয়, গৃহযুদ্ধ যেদিন শেষ হয় তার ঠিক 4 দিন পরে 5 দিনের মাথায় এই আব্রাহাম লিঙ্কন খুন হয়। এই যুদ্ধের পর মাত্র 5 দিনের মাথায় আব্রাহাম লিঙ্কন খুন হয়। যুদ্ধ শেষ হওয়ার 5 দিনের মাথায় খুন হয় আব্রাহাম লিঙ্কন। যুদ্ধ শেষ হওয়ার 5 দিনের মাথায় আব্রাহাম লিঙ্কন খুন হন। আব্রাহাম লিঙ্কন খুন হন। এবং তার নাম হলো উইলক্স বুথ, খুনি উইলক্স বুথ। উইলক্স বুথ, হ্যাঁ। 3 দিন পর কি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল 13 সালে, 13-14 সালে। এই কোশ্চেন, একটা কোশ্চেন বই দাও তো আমাকে, একটা কোশ্চেন দাও। কোশ্চেন বই, হ্যাঁ কোশ্চেন বই নাই এখানে, নিয়ে তাড়াতাড়ি নিয়ে। আমি বলতেছি এটা 3 দিন না 5 দিন, একটু পরেই দেখতেছি। এরপরে যে বিষয়টা সেটা হলো শতবর্ষব্যাপী যুদ্ধ। শতবর্ষব্যাপী যুদ্ধ, শতবর্ষব্যাপী যুদ্ধ পরীক্ষায় চলে আসতে পারে। আচ্ছা, আপনাদের দেব আমি, আপনাদের পিডিএফ আমি দেবো ইনশাল্লাহ, আজকে দিয়ে দেবো না। ঘ 13-14 সাল। এই দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13 সালে একটা প্রশ্ন আসছে, 13-14 সালে প্রশ্নটা আসছে যে ওখানে 1863 সালে ওই যে গেটিসবার্গ ভাষণের 100 বছর উদযাপন ছিল, 150 বছর, 2013 সালে 150 বছর উদযাপন ছিল। 1863 উনি তো মারা গেছে 1865 সালে। 1865 মারা যায় কি লিঙ্কন, কারণ যুদ্ধ শেষ হতো 1865, তার লিঙ্কন মারা যাবে 1865 সালে। আর 1863 সালে হলো ওই আব্রাহাম লিঙ্কনের ভাষণ, সেই ভাষণে 150 বছর উদযাপন হয় 2013 সালে। 2013 সালের 150 বছর উদযাপন হয় এবং এইটার প্রেক্ষিতে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে প্রশ্নটা আসে এবং আমি তখন অ্যাডমিশন পড়াই এবং অ্যাডমিশনে এই কোশ্চেনটা গুরুত্ব দিয়ে পড়াইছিলাম। এবং প্রশ্নটা আসছে এভাবে: কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার 5 দিন পর আততায়ীর গুলিতে মারা যান? এবং এই 3 এবং 5 নিয়ে যে কনফিউশন, সেই কনফিউশনটা ক্লিয়ার করা যায় ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে। সেখানে কোশ্চেনই ছিল যে কোন মার্কিন প্রেসিডেন্ট 5 দিন পর মারা যান, এবং সেখানে ব্রাকেটে লিখছে 1865, 5 দিন পর মারা যান, 1865 সালে মারা যান, সেটা হলো আব্রাহাম লিঙ্কন। এটা 3 দিন হবে না, এটা 5 দিনই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা 5 দিন হবে। বেসিক বুঝে 3 দিন ছিল আগের বইতে, 40তমতে, 41তমতে কি 3 দিন দেওয়া আছে?
এটা তো কথাই না। 5 দিন পর খুন হন। এরপরে দেখেন শতবর্ষব্যাপী যুদ্ধ, এই যুদ্ধের একটা ছোট্ট হিস্ট্রি আছে, ছোট্ট একটা হিস্ট্রি আছে। এই যুদ্ধটা হয়, একটুখানি শুনে রাখেন, মানে 1337 থেকে 1453 ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স। হিস্ট্রিটা খুব মানে ইন্টারেস্টিং হিস্ট্রি। মানে ফ্রান্সে একটা আইন করছে 1316 সালে। আইন হলো কোনো নারী সিংহাসনে বসতে পারবে না। কোনো উত্তরাধিকার যদি নারী হয়, উত্তরাধিকারী যদি নারী হয় তাহলে সে সিংহাসনে বসতে পারবে না। এখন 1328 সালে, এগুলো লেখেন না, খালি শোনেন। 1328 সালে ফ্রান্সের চতুর্থ চার্লস, মানে ফ্রান্সের রাজা চতুর্থ চার্লস, ইনি মারা যান। কিন্তু তার কোনো ছেলে সন্তান ছিল না, চতুর্থ চার্লসের কোনো ছেলে ছিল না, কিন্তু তার মেয়ে ছিল ইসাবেলা। ইসাবেলা ছিল তার মেয়ে, লেখার দরকার নেই এটা, খালি শুনেন। ইসাবেলা ছিল তার মেয়ে, তার বিয়ে হয়েছে ইংল্যান্ডে, তার বিয়ে হয়েছে ইংল্যান্ডে। এবং ইসাবেলার ছেলে ছিল তৃতীয় এডওয়ার্ড, ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড, এবং তিনি ছিল ইংল্যান্ডের রাজা। ইসাবেলা বিয়ে হয়েছে ইংল্যান্ডে, এবং তার যে ছেলে ছিল এডওয়ার্ড, তৃতীয় এডওয়ার্ড, তিনি ছিল ইংল্যান্ডের রাজা। এখন এই ইসাবেলা, চার্লসের মেয়ে না, বোন, আমি দুঃখিত, চার্লসের বোন ইসাবেলা, চার্লসের বোন, মেয়ে না, বোন ইসাবেলা। এই ইসাবেলার ছেলে ছিল তৃতীয় এডওয়ার্ড, তিনি ছিলেন, এই ইসাবেলা বলেন যে এই তৃতীয় এডওয়ার্ড হবে ফ্রান্সের রাজা। এবং এটা বলার পরে এটা ফ্রান্সের জনগণ তা মানবে না, ফ্রান্সের জনগণ তা মানবে না। এরপরে হয়ে যায় উত্তরাধিকার দাবি করে এবং ভিনদেশি করে মানবে না, এবং এই জন্য তাদের মধ্যে যুদ্ধ হয়। এরপরে চার্লসের পিতৃ সম্বন্ধে ষষ্ঠ ফিলিপকে জনগণ একে মানবে না, জনগণ মানবে এই চতুর্থ চার্লসের মানে তার আত্মীয়, পিতৃ সম্বন্ধী আত্মীয় ষষ্ঠ ফিলিপকে মানবে। এর মধ্যে এই তৃতীয় এডওয়ার্ড এবং এই ষষ্ঠ ফিলিপ, এদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, এবং সেই যুদ্ধ চলে 116 বছর। 116 বছর এই যুদ্ধ চলে। এই যুদ্ধে কোনো জয়লাভ বা পরাজয় নাই, যুদ্ধ চলতে থাকে, মানে একটা ঘটনার জন্য 116 বছর। এখন প্রশ্ন আসে যে ফ্রান্সের সিংহাসনে বসেছিল ইংল্যান্ডের কোন রাজা? তৃতীয় এডওয়ার্ড। আবার এই সিংহাসনে যুদ্ধ করেছিল কে? ষষ্ঠ ফিলিপ। এখন আমি সংক্ষেপে আবার বলে দিই, একটু শোনেন। বিষয় হলো যে ফ্রান্সে 1316 সালে একটা আইন হয়েছে যে ফ্রান্সে কোনো নারী সিংহাসনে বসতে পারবে না, বসতে হবে পুরুষকে। এখন রাজা যে চতুর্থ চার্লস, ফ্রান্সের রাজা চতুর্থ চার্লস মারা গেলে তার কোনো ছেলে সন্তান নেই। এখন উত্তরাধিকার কে হবে? তার বোনকে বিয়ে দিয়েছে ইংল্যান্ডে, তার ভাইগনা ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ওই উত্তরাধিকার সূত্রে সে সিংহাসন দাবি করে, এবং তিনি সিংহাসনে বসেনও। এদিকে তাকে হটানোর জন্য জনগণ যাকে সমর্থন করে তিনি হলেন ষষ্ঠ ফিলিপ। এই ষষ্ঠ ফিলিপের ফ্রান্সের হয়ে যুদ্ধ করে, আর এ হল ইংল্যান্ডের হয়ে যুদ্ধ করে, এবং তাদের মধ্যে সংঘাত চলে 116 বছর। মানে তারা তো মরে গেছে, তাদের উত্তরসূরিরা আবার যুদ্ধ করেছে। এখন বিষয় হলো যে প্রশ্ন আসবে, ইংল্যান্ডের কোন রাজা ফরাসি সিংহাসনে বসেছিল? তিনি হলেন তৃতীয় এডওয়ার্ড, ইসাবেলার পুত্র। কি কোশ্চেন আছে?
এই তো বোর্ডটা একটু ভালো করেই করতে হবে, বুঝছো, মুছতে হবে, বোর্ডটা দেখা যায় না। তেরোশো 1337 থেকে 1453, 116 বছর। ইংল্যান্ডের 17 বর্ষব্যাপী, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 100 বর্ষব্যাপী যুদ্ধ। এখানে দাবি করে, ফ্রান্স নিজেকে দাবি করে জয় পাইছে, আর লাভ নাই কোনো, জয় পেয়েছে, এতে কোনো লাভ নাই। আবার বলবো আচ্ছা, ঠিক 30 সেকেন্ড, রেডি, 30 সেকেন্ড। ফ্রান্স আইন করছে 1316 সালে, নারীরা সিংহাসনে বসবে না, নারী সিংহাসনে বসতে পারবে না। 1328 সাল রাজা চতুর্থ চার্লস মারা যায়। মারা গেলে তার কোনো পুত্র সন্তান ছিল না। তার বোন ছিল ইসাবেলা, ইসাবেলার পুত্র, সে ছিল ইংল্যান্ডের রাজা ছিল, তার নাম ছিল তৃতীয় এডওয়ার্ড, এবং তিনি উত্তরাধিকার সূত্রে এই রাজত্ব দাবি করেন। অপরদিকে জনগণ এই চৌদ্দ চার্লসের পিতার আত্মীয়, সেটা হলো ষষ্ঠ ফিলিপ, এই ষষ্ঠ ফিলিপকে সমর্থন করে জনগণ। এরপর এই ষষ্ঠ ফিলিপ আর তৃতীয় এডওয়ার্ডের মধ্যে যুদ্ধ হয়। এটা লিখতে পারেন যে ইংল্যান্ডের ছিল কে, ইংল্যান্ড ও ফ্রান্স লিখছিলেন না পক্ষ, ইংল্যান্ডের পক্ষে ছিল তৃতীয় এডওয়ার্ড, আর ফ্রান্সের পক্ষে ছিল চতুর্থ চার্লস। ফ্রান্সের পক্ষে ছিল চতুর্থ চার্লস। ওকে, এরপরে আফিম যুদ্ধ। আফিম যুদ্ধ দুইটা হয়েছে, একটা হলো প্রথম আর একটা হলো দ্বিতীয়। প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ আফিমের, এটা হলো 1839 থেকে 42, একটা হলো 1839 থেকে 42, আর একটা হলো 1856 থেকে 1860, 1856 থেকে 1860। এটা ছিল চীন ও ব্রিটেনের মধ্যে, আর এটা ছিল চীন বনাম ইউকে প্লাস ফ্রান্স। এখানে ফ্রান্স সমর্থন করেছে দ্বিতীয়টায়, প্রথমটাতে ফ্রান্স সমর্থন করে না। আর যদি বলেন কারণ কি ছিল, কারণ ছিল আফিম বাণিজ্য, দুইটারই আফিম বাণিজ্য কারণ ছিল। এবং আফিম হলো মানে চীন থেকে ইউকে নিয়ে যাওয়া হতো উইদাউট শুল্ক, সেটা নিয়ে যুদ্ধ হয়। এখন কি হয়, এই যুদ্ধের ফলাফল কি? সরাসরি ফলাফল বললে ইউকে জয়লাভ, ওরা জয়লাভ, অর্থাৎ ফলাফল ওটাই, চীন পরাজিত। এখানেও চীন পরাজিত। কিন্তু এই যুদ্ধ বন্ধের জন্য দুটা চুক্তি হয়। একটা হলো নানকিং চুক্তি, আর এখানে একটা চুক্তি হয়, সেটার নাম হলো তিয়েনতোসিন চুক্তি। দুই পাশে দুইটা চুক্তি, অর্থাৎ প্রথমটার জন্য হলো নানকিং চুক্তি, দ্বিতীয়টার জন্য হলো তিয়েনতোসিন চুক্তি। এই চুক্তি হলো 1842 সালে, এটা হলো 1860 সালে। 1842-1860
এই চুক্তির দুইটা বিষয়বস্তু, একটা হলো হংকং চীনের হবে, সরি হংকং ব্রিটেনের হবে। দেখেন এক লাইন লেখা যাবে, হংকং ব্রিটেনের হবে এবং সাংহাই সহ 5টি বন্দর সাংহাই সহ 5টি বন্দর উন্মুক্ত থাকবে। আপনার নাম শুনছেন ফ্রিপোর্ট হংকং। এখানে কিন্তু ওই ব্রিটেন যে নিয়ম করে গেছে, এখানে কোনো ট্যাক্স নাই, শুল্ক নাই, ফ্রিপোর্ট, ওখানে যাবে চলে আসবে, এবং ব্রিটেন এটা করে গেছে। যদিও চীনের নেয়ার পরে এখন তারা বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে। চীন তো নিছে 97 সালে, এর আগে পুরো 150 বছর ব্রিটেনের ছিল। তাহলে হংকং ব্রিটেনের হবে, সাংহাই সহ 5টি বন্দর উন্মুক্ত থাকবে, 5টি বন্দর উন্মুক্ত থাকবে। 3 চুক্তি যেটা হলো এখন বসে যে 10টি বন্দর, এই 11টি বন্দর, এই 5টি সহ আর 6টি 11টি বন্দর উন্মুক্ত হবে। এবং এই চুক্তির ফলে চীন মনে করে যে এটা একটা সেমি কলোনিয়াল একটা রুল। চীন মনে করে এটা একটা সেমি কলোনিয়াল, অর্থাৎ এখানে ব্রিটিশ রুলও চলবে, চীনের রুলও চলবে। তার মানে এই দুইটা চুক্তি 2টি যুদ্ধের পর, আর এই দুইটা চুক্তিতেই 2টা যুদ্ধেই জয়লাভ করছে ইউকে, ফ্রান্স, এবং তারা চীনের কাছে চাপিয়ে দিয়েছে। এখান থেকে হংকং নিয়ে গেছে, আবার হলো 5টি বন্দরও তারা নিয়ে গেছে। হংকং নিয়ে গেছে, 5টি বন্দর নিয়ে গেছে। দেখেন, ইউকে নেতৃত্বে হলো কমনওয়েলথ দিয়ে একটা প্রশ্ন করেছেন, এখানে ইউএসএ কেন কমনওয়েলথের সদস্য না? বিষয়টা হলো ইউকে থেকে, মানে ইউকে যাদেরকে স্বাধীনতা দিয়েছে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য কমনওয়েলথ। আমি আরেকটু বুঝাই বলি, দাঁড়ান 1 মিনিট। একটু ভালো কোশ্চেন, কিন্তু আবার কেউ রাগ করেন না। প্রথম ক্লাসটা আমাদের জন্য একটু কঠিন, এবং হলো কঠিনের চাইতে বেশি হলো যে আমাদের হিউজ টপিক, যতটা সহজ করা যায়। শোনেন, বিষয়টা হলো আপনারা ক্লাস এত কম করেন কেন? মাত্র 272 জন। 2টা কোশ্চেন, অনেক কোশ্চেন আসছে। হংকং এখন চীনের কন্ট্রোলে, রাইট? হংকং 33 চুক্তির অধীনে ছিল। হংকংকে কে বলতে পারে অল্প সময়ের জন্য? হংকংকে মানে চীন কবে পেয়েছিল? এই প্রশ্নটা কে পারবে? কবে পেয়েছিল? প্রশ্নটা বোঝেন নাই। হংকংকে চীন পাইছে 1997 সালে। এটা 50 বছর চলবে, 2047 সালে আবার ফিরে দিতে হবে। কমন সেন্স, দেখি কে পারেন। এইটা যে পারবে তাকে আমি থ্যাঙ্কস দেবে কোশ্চেনটা। হংকংকে চীন কবে পেয়েছিল? 97 সালের আগে, মানে 1842 থেকে 1997, এর মধ্যে কত সালে পেয়েছিল? মানে এই সময়ের মধ্যে, মাঝখানে অল্প সময়ের জন্য হংকংকে চীন পেয়েছিল। কে বলতে পারে কবে পেয়েছিল? 1939 থেকে 1945। মোহাম্মদ নূর আব্দুল আকিব খুব কাছাকাছি বলছেন, খুবই ভালো বলছেন, কমন সেন্স কিন্তু। তন্ময় এমএস, থ্যাংক ইউ ভেরি মাচ। সঞ্জিদা রুমা, থ্যাংক ইউ। মানে কাছাকাছি।
আপনি একটা জিনিস দেখেন, মনে রাখবেন ইন্টারন্যাশনাল যত ইজারা আছে, ইন্টারন্যাশনাল ইজারা, এই ইজারার মেয়াদ কিন্তু 99 বছর। তারপর 99 বছর শেষ হলে তাকে ফেরত দিতে হবে। তাহলে 1842 সালে যখন হবে তখন তাকে কিন্তু ফেরত দিলে সেটা হবে 1942, মানে 99 বছর শেষ, 42 থেকে কে পাবে? চীন পাবে। চীন 42 থেকে 47 পর্যন্ত পেয়েছিল, 47 সালে এটা আবার ইউকে নিয়ে গেছে। এরপরে তাদের মধ্যে একটা চুক্তি হয় যে 50 বছরও। এখন এই 47 থেকে 97 পর্যন্ত এটা ছিল ইউকের, আবার 97 থেকে 47 পর্যন্ত এটা আবার থাকবে চীনের। আবার এই 47 সাল শেষ হয়ে গেলে আবার সেটা আবার ইউকের কাছে চলে যাবে। মানে হংকং হলো ওরা এ থাপ্পড় খেয়ে ওদিকে তাকাবে, ওর থাপ্পড় খেয়ে ওদিকে তাকাবে, মানে দুই জনের পক্ষে চলে যাবে। তারপরে আন্তর্জাতিক যে তো ইজারা আছে, ইজারার মেয়াদ হলো 99 বছর। 1842 সালে, তার মানে 1942 থেকে 47 পর্যন্ত চীনের অধীনে ছিল। এরপর নেগোশিয়েট করে আবার 47 সালে এটা নিয়ে যায় ইউকে, এবং 47 থেকে 97 পর্যন্ত ইউকের ছিল। 97 সালে এটা আবার পেয়ে যায় চীন। আবার 2047 সালে আবার এটা পেয়ে যাবে কে? ইউকে। এখন দেখেন কমনওয়েলথের কথা বলছেন। কমনওয়েলথ এর সাথে জড়িত হলো ব্রিটিশ উপনিবেশ। ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলো, এক নম্বর হলো ডোমিনিয়ন স্টেট, 2 নম্বরে হলো কমনওয়েলথ। এক ডোমিনিয়ন স্টেট, 2 হলো কমনওয়েলথ। খেয়াল করবেন ডোমিনিয়ন স্টেট কারা? ডোমিনিয়ন স্টেট হলো 1945-এর আগে যারা ইউকে থেকে মুক্ত হয়েছে, সেসব দেশের মানে প্রতীকী রাষ্ট্রপ্রধান ব্রিটিশ রাজা বা রানী। আপনাদের প্রশ্ন আসবে ডোমিনিয়ন স্টেট কারা? ডোমিনিয়ন স্টেট আর দ্য কলোনি অফ ইউকে কলোনি ছিল, তারা ডোমিনিয়ন স্টেট। তবে তারা কারা? 1945 আগে যারা ইউকে থেকে মুক্ত হয়েছে সেসব দেশের প্রতীকী রাষ্ট্রপ্রধান ব্রিটিশ রাজা বা রানী। এমন দেশ পৃথিবীতে 16টি। 16টি ভূখণ্ড, রাজা বা রানী, ডোমিনিয়ন স্টেট তারা, যারা 45-এর আগে স্বাধীনতা লাভ করেছে। কেন 45 ধরলো? কারণ 45 ধরলে আমাদের একটা ইন্টারন্যাশনাল কি আছে, একটা কমিউনিটি তৈরি হয়েছে, ইউনাইটেড নেশনস। এর আগে কিন্তু জাতিসংঘ ছিল না। তার মানে এদের আগে যারা স্বাধীনতা লাভ করতো তাদেরকে ব্রিটিশ স্বাধীনতা প্রদান করতো, কিন্তু রাষ্ট্রের প্রতীকী প্রধান সে নিজে ক্ষমতা রাখতো, যাতে ও অন্য কেউ দখল করতে না পারে। আমাদের ভূখণ্ড কিন্তু ডোমিনিয়ন স্টেট হবে না, কারণ উই আর টিল কি 1947, আমরা 47 পর্যন্ত ছিলাম, আমরা কিন্তু 45 পর্যন্ত ছিলাম না। 45 হলে কিন্তু আমরা কট খেয়ে যেতাম, তাহলে কিন্তু আমরা ডোমিনিয়ন স্টেট হয়ে যেতাম। তাহলে আমাদের রাষ্ট্রপতি থাকতো না, রাষ্ট্রের প্রতীকী প্রধান থাকতো ব্রিটেন। আর কমনওয়েলথ হয়েছে যখন ইউএন হয়ে গেল, 1945-এ যখন ইউএন হয়, আর কমনওয়েলথ হয় 1949-এ। জাতিসংঘ 1945, কমনওয়েলথ 1949। তখন বলা হলো যে কমনওয়েলথ হবে তারা যারা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করবে, সবাই। অর্থাৎ ইউকের কাছ থেকে যারা স্বাধীন হবে, যারা স্বাধীনতা লাভ করবে, স্বাধীনতা পাবে, তারা হবে কমনওয়েলথ। এখন বিষয় হলো যে অনেক দেশ আছে যারা কমনওয়েলথের মেম্বার না, তার মধ্যে ইউএসএ একটা। কিন্তু ইউএসএ তো জীবনও হবে না, কারণ ইউএসএ তো স্বাধীনতা লাভ করে না, আদায় করেছে। ও তো সংগ্রাম করে স্বাধীন হয়েছে ব্রিটিশদের কাছ থেকে। যদি ভারত সংগ্রাম করে স্বাধীনতা লাভ করতো, যুদ্ধ করে স্বাধীন হইতো, তাহলে তো ভারত বলতো যে মানে উই আর নট দ্য পার্ট অফ ইউ। ঠিক আছে, ব্রিটিশদের কি স্বাধীনতা দিয়েছে? স্বাধীনতা ওরা লাভ করেছে, যুদ্ধ করেছে, চুক্তির মাধ্যমে বলছে আমরা স্বাধীন, তোমরা আমাদের কাছে নাই। এবং সেখানে ইউএসএ তো হওয়ার প্রশ্নই আসে না। ইউএসএর উপনিবেশ ছিল ঠিক আছে, কিন্তু ও তো কী করে নাই, ওকে তো ব্রিটিশ গিফট করে নাই। আর এদেরকে গিফট করেছে, যারা আছে তাদেরকে গিফট করেছে।
এটা কেউ স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয় নাই। ভারত সহ যারা আছে, আমরা যুদ্ধ করছি কি ভারতের পাকিস্তানের সাথে, ব্রিটেনের সাথে, আমরা হচ্ছে পাকিস্তানের সাথে, আমাদের সাথে ওদের সম্পর্ক নেই। কথা কি ক্লিয়ার? এই জন্য ইউএসএ ওরা সদস্যপদ গ্রহণ করে নাই কমনওয়েলথের, এবং ওরা করতে বাধ্য না, ওরা করতে বাধ্য না। কিন্তু দেখেন মিয়ানমার তারা ত্যাগ করছে, জিম্বাবুয়ে তারা নেয় নাই, এটা আলাদা কথা। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ভূখণ্ডে ব্রিটিশ উপনিবেশ ছিল, কিন্তু তারা কমনওয়েলথের সদস্যপদ নেয় না। মালদ্বীপও তো কমনওয়েলথ সদস্যপদ ত্যাগ করছে, আবার আসছে। বাংলাদেশও ত্যাগ করতে পারো যে আমরা ত্যাগ করছি, আমরা যাব না। কিন্তু কমনওয়েলথের যে শিক্ষায়, মানে এখানে কয়েকটা আছে, শিক্ষা, সংস্কৃতি, মানবতা, মানবাধিকার, তারপরে হলো বেশ কয়েকটা মানে স্কিম আছে, যেমন কলম্বো প্ল্যান, বেশ কয়েকটা স্কিমে কমনওয়েলথ অনেক সাহায্য করে তার দেশগুলোকে। এই জন্য দেশগুলো তার কাছ থেকে ছুটে যায় না। মালদ্বীপ ছুটে যায় আবার ফিরে আসছে, গাম্বিয়া গিয়ে আবার ফিরে আসছে, তার মানে এরা যায় আবার চলে আসে। এবং অনেক দেশ, পাকিস্তান তো 72 সালে যখন বাংলাদেশকে সদস্যপদ দিছে, পাকিস্তান সাথে সাথে সদস্যপদ ত্যাগ করেছে, পাকিস্তান সদস্যপদ ত্যাগ করে আবার তারা ফিরে আসছে, কারণ এখানে সাহায্য আছে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এখন দেখেন ব্ল্যাক কর্ড কি? ব্ল্যাক কর্ড আমরা অভিবাসীর মধ্যে পড়বো না। ব্ল্যাক কর্ড এটা অভিবাসীর ক্ষেত্রে, এটা মার্কিন অভিবাসী ল আফ্রিকানদের জন্য। এরপরে প্রশ্ন হলো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হংকং ফুটবল আর কি। হ্যাঁ রাইট, ভালো কথা বলছো তো। বাংলাদেশ কেন কমনওয়েলথের মেম্বার? আমরা তো স্বাধীনতা পেয়েছি, আমরা আদায় করি নাই। বাংলাদেশে কমনওয়েলথ স্কয়ার শুধু, রাইট। এই হেল্পের পিছনে কোনো শর্ত আছে? শর্ত হলো ওই সব দেশে ওই রাজা বা রানী লাল গালিচা সংবর্ধনা পায়, আপনার কিন্তু তাকে কিন্তু লাল গালিচা সংবর্ধনা দিতে হবে। এবং একটা দেশ লাল গালিচা সংবর্ধনা দেয় না, খুব ইনসাল্ট করছে, জানেন এটা? কে বলতে পারেন? একটা দেশ বলেন তো, একজন বলেন দেখেন, তাকে আমি সত্যি অনেক থ্যাঙ্কস দেব, যে একটা দেশ, ব্রিটেনের এলিজাবেথ, রানী এলিজাবেথ, যে সিন্স 1952 সাল থেকে সে রানী, এই বুড়িটা এখনও রানী। তিনি 12 জন মার্কিন প্রেসিডেন্ট দেখছেন, জো বাইডেন সমানে 13 জন, বুঝছেন? 13 জন প্রেসিডেন্ট তার দেখা হয়ে গেছে। সে কী জিনিস, বুঝছেন? 13 জন তো হবেই, আমরা কাউন্ট করলে তো অনেকগুলো পাবো। ট্রাম্প, বাইডেন, ওবামা, বুশ, বিল ক্লিন্টন, আরেকটা বুশ, রোনাল্ড রিগান, রিচার্ড নিক্সন, তারপর হচ্ছে ওই যে জিমি কার্টার, তারপর হলো জন এফ কেনেডি, তারপর হলো আইজেনহাওয়ার, ট্রুম্যান। 12টা তো বইলেই ফেলালাম, 12টা প্রেসিডেন্ট বইলেই ফেলাইছে, বুঝছেন? আরেকটা আছে জেরাল্ড কি জানি একটা আছে, 13টা প্রেসিডেন্ট দেখছে বুড়িটা। প্রশ্ন বলতে পারেন এই বুড়িটা বোঝেন নাই? আল্লাহ রে, ইয়ামিন, মোহাম্মদ ইয়ামিন, থ্যাংক ইউ ভেরি মাচ। পেরিচাঁদ মিত্র, থ্যাংক ইউ ভেরি মাচ। যুক্তরাষ্ট্র তাহলে ডোমিনিয়ন স্টেট হবে না, যেহেতু তারা যুদ্ধ করে স্বাধীন হয়নি, রাইট? ডোমিনিয়ন স্টেট হবে কেন? যুদ্ধ করে স্বাধীনতা, মানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে এই জন্য, রাইট? আপনি আরও জানেন যে উনি মানে ওনার 90তম জন্মদিন উদযাপন করছে, তখন তার ওনার হাজব্যান্ডও আছে, জানেন? চার্লস, ওনার হাজব্যান্ডের নাম হলো চার্লস, ওনার হাজব্যান্ড এখনও আছে, এবং ইনি এখনও মাশাআল্লাহ সুস্থ। যাই হোক, ইউকে উপনিবেশ, ডোমিনিয়ন স্টেট আর কমনওয়েলথ বুঝতে পারছেন। জাতিসংঘ হওয়ার পরে কর্তৃপক্ষের জন্য 1949 সালে কমনওয়েলথ গঠন করা হয়, এবং যারা ইউএসএর কাছ থেকে স্বাধীনতা গিফট হিসেবে পেয়েছে তারাই শুধুমাত্র এর অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ ইউকে চাচ্ছে যে তার অধিভুক্ত যেন কেউ, এই অঞ্চলকে যেন কেউ দখল করতে না পারে। এখন বিষয় হয়েছে, ইউকে ভাই জোর করে আর কতদিন ক্ষমতায় মানে রাখবে? কে মারা গেছে? আল্লাহ, কে মারা গেছে? ওহো, চার্লস মারা গেছে? আল্লাহ, আমি জানি না কেন।
আমি সত্যি জানি না। থ্যাংক ইউ। এই বছরে 9 এপ্রিল মারা গেছে? আল্লাহ, আমি টোটালি জানি না। ইস রে, এটা কথা হলো। আমি জানি এখানে কেন আসছিলাম। আয়ারল্যান্ড, হ্যাঁ, আয়ারল্যান্ড 1916 সালে স্বাধীন হয়। তো 2016 সালে 100 বছর উদযাপন হয়। আর সে 100 বছর উদযাপনে রানী এলিজাবেথ যায়। আর রানী এলিজাবেথকে লাল গালিচা দেয়নি। লাল গালিচা দেয়নি মানে ওরা একটা মানে প্রতিশোধ নিয়েছে। আর রানী এলিজাবেথ, তার কোনো পাসপোর্ট লাগে না, যেখানেই যাক তার কোনো পাসপোর্ট লাগে না। উইদাউট পাসপোর্ট শি ক্যান ভিজিট এনি কান্ট্রি। এখন সে চাচ্ছে যে তার কোনো ভূখণ্ডকে যেন কেউ দখল না করে, সে একটা ভাবে থাকবে, সে বস থাকবে, এটা হলো বিষয়। এবারে ক্রিমিয়া যুদ্ধ। ক্রিমিয়া তো বুঝেন, এটা হলো তুরস্ক, আর এটা হলো রাশিয়া। এই পুরোটা রাশিয়া, এই পুরোটা হলো রাশিয়া। আর এই জায়গাটা, এখানে তো আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া, আর্মেনিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তারা মানে এই জায়গাটার নাম হলো ককেশাস অঞ্চল। এই ককেশাস অঞ্চলের দেশ হলো আজারবাইজান, আর্মেনিয়া আর জর্জিয়া কি লিখতেছে আল্লাহ জানে। জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। আরেকটা ভূখণ্ড আছে চেচনিয়া, যেটা রাশিয়ার মধ্যে। রাশিয়ার মধ্যে মুসলিম, তারা স্বাধীনতা চায় কিন্তু পায় না। এই চেচনিয়াটাও এই ককেশাস পর্বতের মধ্যে পড়ছে। ককেশাস অঞ্চলটা কিন্তু দুইটা সাগরের মাঝে। এই জায়গায় একটা হলো কৃষ্ণ সাগর, এটা হলো বলকান উপদ্বীপ। এখন বুঝতেছেন, বলকান উপদ্বীপ, এখানে গ্রিস থেকে শুরু হয়েছে। বলকান উপদ্বীপের দেশগুলো গ্রিস থেকে একেবারে ক্রোয়েশিয়া পর্যন্ত। এখানে ক্রোয়েশিয়া আর এখানে আছে রোমানিয়া। বলকান উপদ্বীপের যে 11টা দেশ, এর মধ্যে গ্রিস, রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, তারপরে হলো আপনার আলবেনিয়া, কসোভো, মন্টেনিগ্রো, সার্বিয়া, হ্যাঁ, বসনিয়া, এসবগুলো এখানে। আর এখানে তো ভূমধ্যসাগর। এখন দেখেন, এই কৃষ্ণ সাগর আর কাস্পিয়ান সাগর, 3টা ক, অর্থাৎ এই কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগরের মাঝে হলো ককেশাস অঞ্চলের স্বাধীন দেশ 3টা, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। যাও, এই রাশিয়ার এই জায়গাটা, কৃষ্ণ সাগরের এইটা হলো ক্রিমিয়া, একটা উপদ্বীপ, ক্রিমিয়া উপদ্বীপ। আমি হিস্ট্রিটা বলবো, এই হিস্ট্রিটা এখান থেকে শিখে নিতে হবে। ক্রিমিয়া উপদ্বীপ, ক্রিমিয়া উপদ্বীপ। তো এই ক্রিমিয়া উপদ্বীপের এই জায়গাটা, এইটা হলো ইয়াল্টা। এই ইয়াল্টা কনফারেন্সের নাম শুনছেন? ইয়াল্টা কনফারেন্স, ইয়াল্টা মিলিটারি বেস, এটা সামরিক ঘাঁটি। এই ইয়াল্টা সামরিক ঘাঁটি ক্রিমিয়া উপদ্বীপে, এবং এই সামরিক ঘাঁটির জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় ককেশাস অঞ্চল, এই জায়গায় তুরস্ক তখন ছিল অটোম্যান সাম্রাজ্য, এটা ছিল বলকান উপদ্বীপ। অর্থাৎ এখান থেকে সে সবাইকে মনে করেন ধমক টমক থাপড়ানো করতে পারে। ক্রিমিয়া উপদ্বীপটা, এটা জার সাম্রাজ্যের ছিল। তো অনেকে ককেশীয় বলতে কি বোঝায়
ওহো, ককেশীয় তো আবার আর এক জিনিস ভাই। ককেশয়েড নৃগোষ্ঠী, একটা গোষ্ঠীর নাম ককেশয়েড। তারপর হলো আপনার পরগনা, তারপর হলো মঙ্গোলীয়, তারপর হলো দ্রাবিড়, এগুলো হলো বিভিন্ন জাতিগোষ্ঠী। এস্কিমো মানে দেখতে এক এক রকমের হয়। এস্কিমো হলো যারা স্ক্যান্ডিনেভিয়ায় থাকে, নীল চোখ হয়, মানে এরা এক একজনের মানে দৈহিক বৈশিষ্ট্যের আলোকে তাদেরকে বলা হয়, বুঝছেন। ককেশীয় বলা হয় এটা দৈহিক আকৃতির মানুষকে, আর ককেশাস এটা একটা অঞ্চলের নাম। এই অঞ্চলে যে ককেশীয়রা বসবাস করবে এমন কোনো নিশ্চয়তা নেই। আমরা কি মঙ্গোলীয় না ককেশয়েড? আমরা মঙ্গোলীয় ককেশয়েডের মিশ্রিত দ্রাবিড় জাতি আমরা। হ্যাঁ, চায়না কি চাইলে হংকংকে নিতে পারে না? দেখেন, আমাদের ইন্টারন্যাশনাল কিছু হেজিমনিক ল আছে, হেজিমনিক পাওয়ার আছে, হেজিমনিক ল আছে। 1928 সালে একটা চুক্তি হয়েছে, 28 সালে প্যারিস প্যাক্ট অনুসারে কেউ কারে আগ্রাসন করতে পারবে না, এবং দুই দেশের প্রতি দুই দেশের শ্রদ্ধা থাকতে হবে। চায়না যদি এখন বলে যে হংকং, এখানে আমি যে ল করেছি, আপনারা দেখছেন কিন্তু হংকং যখন মুভমেন্ট করে তখন কিন্তু ব্রিটিশরা হংকংকে সাপোর্ট করেছিল, চায়নাকে বলেছিল যে লটি ভেবে দেখার জন্য, ঠিক আছে। তারা শুধু বলতে পারবে, কিন্তু তারা এখন যদি চায়না যদি বলে যে আমার টেরিটরির অংশ হংকং, আমার একেবারে আমার একটা প্রদেশের অন্তর্ভুক্ত, তাহলেই ব্রিটিশরা যুদ্ধ করবে। আর যদি ব্রিটিশরা মনে করে যে না, আমরা যুদ্ধ করব না, আমাদের পাওয়ার নাই, তাহলে চায়না দখল করে নিতে পারবে। এখন দখলের একটা বিষয় আছে। দখলের বিষয় হলো যে প্রথমত আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে, যদি না হন তাহলে আপনি পাওয়ার দিয়ে ওটাকে দখল করতে পারবেন, কিন্তু দখল করে রাখতে পারবেন কিনা সেটা আপনার বিষয়। যেমন আমি প্রায় একটা কথা বলে থাকি যে আমি যদি বলি যে এই ভূখণ্ড আমার, এখানে আমি স্বাধীন, বাংলাদেশ থেকে আমি বললাম দিস ইজ নাইম ল্যান্ড, এই রুমটাই আমার, এটা নাইম ল্যান্ড, বাংলাদেশের সরকার আমাকে কিচ্ছু করতে পারবে না। মানে জমির মালিক আমি, ভবনের মালিক আমি, এখানে ফ্ল্যাগ দিয়ে বলবো দিস ইজ নাইম ল্যান্ড, বাংলাদেশ খালি বলবো যে থাকো তুমি নাইম ল্যান্ড নিয়ে, কিন্তু পানি কই বাবা, পানি নাও, তুমি বিদ্যুৎ নাও, খাবার নাও, তখনই তো আমার বাইরে যেতে হবে, তখনই আমাকে বলবে, এখন থাপড়াবে আমাকে। এই জন্যই তো আমি একটা নাইম ল্যান্ড ঘোষণা করবো না। যখন আমি নিজস্বভাবে আমি সক্রিয় থাকবো যে আমার পাওয়ার আছে, আই হ্যাভ মিলিটারি, আই হ্যাভ ইলেকট্রিসিটি, আই হ্যাভ ফুড, সব কিছু আছে আমার, তখন আমি নাইম ল্যান্ড বললে আমাকে কিচ্ছু করতে পারবে না, কারণ আমার ভূমি, আমি এখান থেকে বলবো যে এটা আমার ভূমি, আমি ফ্ল্যাগ দিয়ে দেবো দিস ইজ নাইম ল্যান্ড। কিন্তু আমি যখন এটাকে রক্ষা করতে পারবো না, তখনই আর এটা স্বাধীন আর ভূখণ্ড হবে না। যাই হোক, আমরা আসি এই ক্রিমিয়া উপদ্বীপ, এটা আগে মুখে বলে নিই, তারপরে করতেছি। 1853 সালের আগ পর্যন্ত ছিল জার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। জার সাম্রাজ্য মানে বর্তমান রাশিয়া, এই রাশিয়ার জার সাম্রাজ্যের, এরাও কিন্তু জার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এখানেও রোমানিয়া এরা কিন্তু জার সাম্রাজ্য, পোল্যান্ড এরা কিন্তু জার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1853 সালে এই জার সাম্রাজ্যের সাথে যুদ্ধ করে, যুদ্ধে অংশ নেয় তুরস্ককে সাপোর্ট দেয় হলো ব্রিটেন এবং হলো ইউকে, তারা তুরস্ককে সাপোর্ট দেয়। 1856 সালে গিয়ে এই তুরস্কের হয়ে যায় ক্রিমিয়া উপদ্বীপ। প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সালে। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তখন কিন্তু তুরস্ক আর ব্রিটেন, ফ্রান্স কিন্তু আলাদা। তাহলে এখানে একটা জিনিস লিখে নেই, 1853 সালের আগে, 1856 সালের আগে জার সাম্রাজ্য ছিল। এক নম্বর ইনফরমেশন পাইলাম। 1856 সালের আগে এটা জার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। গুড। নাম্বার 2, এখন এই যুদ্ধটা কি ছিল? এখানে 1853 থেকে 56 পর্যন্ত যুদ্ধ হয়, প্রথম যুদ্ধটা। এই যুদ্ধে কি হয়? জার সাম্রাজ্য পরাজিত হয়। আমরা যুদ্ধের ব্যাপারে পরে লিখতেছি, ইনফরমেশনগুলো লিখে নিই। এই যুদ্ধে তুরস্ককে সাপোর্ট করেছিল ব্রিটেন এবং ফ্রান্স, এবং 1856 থেকে 1920 পর্যন্ত এটা হয়ে যায় তুরস্কের অথবা অটোমান সাম্রাজ্যের। ব্রিটেন ফ্রান্স সাইড না ওকে দিয়ে দেয়।
কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তো তুরস্ক ছিল ব্রিটেন ফ্রান্সের বিপক্ষে, ও ছিল আবার ব্রিটেন ফ্রান্সের পক্ষে। এই জন্য এইটা 1920 থেকে 1956 পর্যন্ত এটা হয় ব্রিটেনের। 1920 থেকে 1956 তুরস্ককে ব্রিটেন নিয়ে যায়। ওই যে 100 বছরের একটা খেলা আছে, 1956 সালে জার সাম্রাজ্য ফিরে পায়, জার সাম্রাজ্য না, এখন তো হলো সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন ফিরে পায়। সোভিয়েত ইউনিয়ন ফিরে পাওয়ার পর 1991 সাল, দেখা যায় না? হ্যাঁ, 1991 সালে এটা হয়ে যায় ইউক্রেনের। 91 থেকে 14 পর্যন্ত এটা থাকে ইউক্রেনের। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন 91 সালে ভেঙে যায় না, 91 সালে ভেঙে গেলে এই জায়গায় যে রাষ্ট্র হয় সেই রাষ্ট্রের নাম হলো ইউক্রেন। এবং 1991 থেকে 14 পর্যন্ত এরা থাকে ইউক্রেনের। 14 পর কি হয়, এই জায়গাটায় 95% মানুষ রুশ ভাষায় কথা বলে। 95% মানুষ রুশ ভাষায় কথা বলে। রাশিয়ার তো একটা প্রেসিডেন্ট আছে পুতিন, এই গুটি তো মনে করেন তার তো দরকার ক্রিমিয়া উপদ্বীপ, কারণ এটা শক্তিশালী। ইউক্রেনকে দিবে কেন? এই ক্রিমিয়ার জনগণকে উস্কে দেয় এবং সেখানে বিরোধী দল যে ছিল তাদের মাধ্যমে রুশ ভাষায় কথা বলে বেশি, এবং তারা একটা গণভোটের আয়োজন করে যে ইউক্রেনের সাথে থাকবে না রাশিয়ার সাথে থাকবে। এবং ঠিকই 95% মানুষ রাশিয়ার পক্ষে গণভোট দেয়। এবং এই গণভোটের পর এই ক্রিমিয়া উপদ্বীপ 2014 থেকে বর্তমান রাশিয়ার। তাহলে এই ক্রিমিয়া ঘুরে ফিরে আবার রাশিয়ার চলে আসলো। প্রথমে ছিল তারপরে নিয়ে গেছে তুরস্ক, তারপরে নিয়ে গেছে ব্রিটেন। 100 বছর পর আবার সোভিয়েত ইউনিয়ন পেয়েছে। 91 থেকে 14 পর্যন্ত আবার ইউক্রেন নিয়ে গেছে, আবার ইউক্রেন থেকে 14 সালে রাশিয়া নিয়ে গেছে। তার মানে 6 নম্বরে হবে 2014 থেকে বর্তমান রাশিয়ার অধীন। বর্তমান রাশিয়ার অধীন। তাহলে ইয়ালটা সামরিক ঘাঁটি কোথায়? ক্রিমিয়ায়। ক্রিমিয়া উপদ্বীপ কেন? 3 দিকে পানি। 3 দিক পানি থাকলে তাকে উপদ্বীপ বলে। এর 3 দিকে পানি, তাই ক্রিমিয়া উপদ্বীপ। তাহলে ক্রিমিয়া উপদ্বীপ কোন সাগরের উপকূলে? কৃষ্ণ সাগরের উপকূলে, কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে। ক্রিমিয়া উপদ্বীপ বা ইয়ালটা কোন কোন সাগরের অন্তর্ভুক্ত? ক্রিমিয়া উপদ্বীপ। ক্রিমিয়া উপদ্বীপ কোন সাগরের তীরে? কৃষ্ণ সাগরের তীরে। তাহলে এই ইয়ালটা হলো ক্রিমিয়া উপদ্বীপে। তবে ক্রিমিয়ার রাজধানী কিন্তু অন্যটা, সেভাস্তোপোল। এখানে লিখে নেন, ক্রিমিয়ার রাজধানী সেভাস্তোপোল। গণভোট হয় 14 সালের 6 মার্চ। গণভোট হয় 2014 সালে। বিসি কে বুঝি নাই। আরেকবার বলতেছি, তাহলে ক্রিমিয়া নিয়ে যুদ্ধ হয় 2টা। ক্রিমিয়া নিয়ে 2টা যুদ্ধ হয়, একটা যুদ্ধ না। ক্রিমিয়া নিয়ে যুদ্ধ হয় 2টা। প্রথম 1853 থেকে 1856, দ্বিতীয় হয় 2014 সালে। প্রথম যুদ্ধ ছিল জার সাম্রাজ্য বনাম, আর একটা পক্ষ হলো তুরস্ক, ব্রিটেন, ফ্রান্স। এরা জয়লাভ। দ্বিতীয় যুদ্ধ রাশিয়া ও ইউক্রেন।
রাশিয়ার জয়লাভ। এই প্রথম ক্রিমিয়া যুদ্ধে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম শুনছেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবা দেয়, সেবিকা ছিল আর কি। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রথম ক্রিমিয়া যুদ্ধে সেবিকা ছিল। তাহলে যুদ্ধ দুইটা, 1853 থেকে 56, 14 সালে হয় দ্বিতীয়টা, রাশিয়া এবং ইউক্রেন। আপনাদের মনে আছে কি না যে মালয়েশিয়ার একটা বিমান, ওর নাম ছিল MH370 না, 370 হলো যেটা ওটাও 14 সালের ঘটনা। MH370 ওটাও 14 সালের একটা বিমানের ঘটনা, যেটা বেইজিং থেকে মালয়েশিয়া থেকে বেইজিং যাবে। তখন এটা মানে বেইজিং থেকে মালয়েশিয়া যাবে, এটা ভুলে চলে গেছিলো একেবারে ভারত মহাসাগরে, দক্ষিণ ভারত মহাসাগরে চলে গেছিলো এবং সেখানে এটা মানে ধ্বংস হয়ে যায়। আর 317 যেটা, এই বিমানটা খুব সম্ভবত জুলাই মাসে, এই যুদ্ধ চলার সময় জুলাই মাসে মনে হয়, তখন কি করেছিল যে এই জায়গায় এখান থেকে যাচ্ছিল, নেদারল্যান্ডস থেকে যাচ্ছিল মালয়েশিয়ার বিমানটা। তো রাশিয়া এখানে ভাবছিল যে এটা ইউক্রেনের বিমান মনে হয়। তখন রাশিয়া এখান থেকে ক্ষেপণাস্ত্র চালায়, এবং ক্ষেপণাস্ত্র মানে লেজার রশ্মি, ক্ষেপণাস্ত্র তো চলে লেজার রশ্মিতে। এই লেজার রশ্মি ওই বিমানটা ধরে ফেলে এবং ওরা এখান থেকে ওইটা সব যাত্রীকে মেরে ফেলে এবং সব যাত্রী ওখানে মারা যায়, ওই বিমানের উপরে ধ্বংস করে। মানে ভাবছিল যে ইউক্রেনের কোনো বিমান তাদেরকে আক্রমণ করতেছে, এবং রাশিয়া এখানে এটা করেছিল। তার মানে তাহলে ইয়ালটা কোথায়? ইয়ালটা ক্রিমিয়ায়। ইয়ালটা বর্তমানে ক্রিমিয়া, বর্তমানে রাশিয়া। 14 সাল থেকে এটা রাশিয়ার। পরীক্ষা আসবে যে ক্রিমিয়া একসময় কোন দেশের অধীনে ছিল? ইউক্রেন। 91 থেকে 14 পর্যন্ত। ঠিক আছে, আমাদের আরও অনেক যুদ্ধ আছে, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ, এগুলো আমাদের ওই অন্যান্য পড়াশোনার মধ্যে চলে আসবে। আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা আর হলো আন্তর্জাতিক নিরাপত্তা, ওই অধ্যায়টা পড়লে আমাদের আরও কিছু যুদ্ধ সামনে চলে আসবে। তো আজকে এই পর্যন্ত থাকুক আজকের ক্লাস। আর হলো আগামী মঙ্গলবার যে পরীক্ষা, যে কটা ক্লাস হয়েছে, আগামীকাল আর পরশু দিনের ক্লাস হবে না, সেই ক্লাসের বিষয় আলাদা, সেটা বাংলাদেশ বিষয় বলি। অর্থাৎ গত সপ্তাহের সব ক্লাস, আজকের ক্লাস, আন্তর্জাতিকের বিগত প্রশ্ন, বাংলাদেশের বিগত প্রশ্ন, এই সবগুলোর উপরে আগামী মঙ্গলবার রাত 10টায় পরীক্ষা। আগামী মঙ্গলবার রাত 10টায় পরীক্ষা, বিগত ভূগোল প্রশ্ন, বিগত আন্তর্জাতিক প্রশ্ন, আর কয়েকদিনের ক্লাস। আর আগামীকালকের জন্য হোমওয়ার্ক, আগামীকালকের ক্লাসের জন্য হোমওয়ার্ক, আগামীকালকের জন্য হোমওয়ার্ক 1, বাংলাদেশ বিষয়াবলী 9টি অধ্যায় যেটা সিলেবাসে আছে, সেগুলো কি কি আছে এই সিলেবাসটা লিখতে হবে, খাতায় লিখতে হবে 2-3 বার। নাম্বার 2, 30 ইন্টু 6টি না 7টি, 30 ইন্টু 8, 30 ইন্টু 6 যোগ 30 ইন্টু 2, অর্থাৎ 35, 36, 37, 38, 40, 41। এই 6টি প্রশ্ন হলো 30টা করে 180টা, আর এখানে হলো 39 আর হলো 42, এখানে হলো 20টা করে 40টা, ইকুয়াল টু 220টি কোশ্চেন। সিরিয়াসলি পড়তে হবে কিন্তু 220টি প্রশ্ন। আমি বোর্ডে কালকে 8টা প্রশ্ন লেখাবো, 8টা বা 10টা প্রশ্ন এখানে আমি লিখে উত্তর চাইব ইনশাল্লাহ। আগামীকালকে 7টা 15তে ক্লাস। আজকে এ পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমি দেখি, একটু কোশ্চেন দেখি কয়েকটা। রাশিয়া দর্শকের ইউক্রেন সরকার এখন রাশিয়াপন্থী না, ইউক্রেন সরকার এখন হ্যাঁ এখন রাশিয়াপন্থী। স্যার একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে 23 সালের পর তুরস্ক যা হারিয়েছিল তা কি ফিরে পাবে? কারণ 100 বছর পূর্ণ হবে
1923 সালে, হ্যাঁ পাবে, পেতে হবে আর কি। কিন্তু এইটা নিয়ে তো তুরস্ক মানে তুরস্ক কিন্তু এটা নিয়ে খুব কনসার্ন। বেসিক বিউনিটা কি আসবে না ভাই? আসবে কেমনে ভাই, এখন আমাদের কাজ শেষ, অনেক কিছু গুছিয়েছি আমরা সুন্দর করেই, আমরা কাজ করছি, কিন্তু কথা হলো লকডাউন তো, প্রেস খোলা না, ঈদের পর ছাড়া পাবেন না। ওকে, বিগত প্রশ্ন 35 থেকে 41 না? হ্যাঁ 41। বিগত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এক্সামে থাকবে না, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এক্সাম আগামী সপ্তাহে থাকবে। একটা জিনিস, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমরা 7টা 15, যদি 7টা 30 হয় আমি নোটিশ দেবো। ওকে, আল্লাহ হাফেজ।